৩০০ বছর আগেকার কাহিনী। আপু, বাবা তোকে বিক্রি করে দিয়েছে। আজ রাতে একটা লোক তোকে নিতে আসবে বলে আমার মুখোমুখি দাঁড়িয়ে প্রায় কেঁদে ফেললো আমারই ছোট বোন জয়ী। আমি আমার ১৬ বছরের নিষ্পাপ বোনটির ভেজা চোখের দিকে তাকালাম। আমরা গরিব। আমরা এতটাই গরিব যে দুটো ময়লা ছেঁড়া কাপড় আমরা ৪ বোন পালাক্রমে ভাগাভাগি করে পড়তে হয়। আজ আমি আর জয়ী কাপড় পরেছি, তো আমাদের বাকি ২ বোন ঘরের ভেতরে প্রায় ৩০ হাত গভীর গর্তের ভেতরে দিনপাত করবে, যাতে ওদেরকে এই অবস্থায় কেউ দেখতে না পায়। কাল আবার আমরা গর্তে ঢুকবো। তখন পরনের কাপড় বাকি ২জনকে দিয়ে অন্ধকার গর্তের ভেতর নিজেদেরকে ঢেকে রাখবো আমরা। পরের দিন আবার আমাদের বেরিয়ে আসার পালা। এদেশে ফসল হয় না বহুদিন। বৃষ্টির অভাবে মাঠের পর মাঠ ফেটে চৌচির হয়ে পড়ে আছে। জল নেই, খাদ্যশস্য নেই, পর্যাপ্ত ছায়া নেই, বৃক্ষ নেই, শুধু ধু ধু খোলা মাঠ চারিদিকে। দুপুরে সূর্যের আলো যখন মাথার ওপর, তখন উত্তপ্ত বালির ওপর পা রাখলে পায়ের পাতায় ফোসকা পড়ে যায়। আমাদের এই দেশ আগে এমন ছিল না। একসময় আমাদের বাবা নিজ হাতে এই জমিতে ফসল ফলাতেন। আমাদের নিজেদের চাকর বাকর ছিল। ওরা মাঠে কাজ করত, ফসল কেটে দিত, পশু পাখির দেখাশোনা করত। কিন্তু কয়েক বছর আগে এদেশে খরা পড়ল, দেখা দিল দুর্ভিক্ষ। চাকর বাকরেরা সব খাবার না পেয়ে পালিয়ে গেল। অসুখে পড়ে আমাদের মা মারা গেলেন। আর আমাদের বাবা নিজের বাপ দাবার ভিটা কামড়ে রয়ে গেলেন এখানে। তার সাথে থেকে গেলাম আমরা ৪ বোন। এখন ভাঙাচোরা ঘর ব্যতীত আমাদের আর কিছু অবশিষ্ট নেই। ঘরে খাবার নেই, পরনের পোশাক নেই, শুধু মোটা সুতোর ২টো কাপড় আছে, যা আমরা ৪ বোন ভাগ করে পরি। এদেশে দুর্ভিক্ষ হওয়ার পর থেকে মানুষজন কেমন নিঃস্ব হয়ে গেছে। লোকজন নিজেদের সহায় সম্পত্তি বিক্রি করতে করতে এখন নিজেদের বউ আর ঘরের মেয়েদেরকে বিক্রি করতে শুরু করেছে। আমাদের ঘরে অভাব এসেছে বহুদিন আগে। তখন থেকে আমাদের গরিব বাবা সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এই বৃষ্টিহীন অনুর্বর মুলুকে ফসল ফলানোর জন্য সব ধরনের ব্যর্থ চেষ্টা করতে করতে বাবা একদিন হাল ছেড়ে দিয়ে বললেন, আর না, এখন এই ভিটে মাটি বিক্রি করে এদেশে ছেড়ে চলে যাব। কিন্তু এই অনুর্বর জমি কিনবে কে? এই জমি কিনে করবেটা কি মানুষ? খদ্দের না পেয়ে জমি জমা ফেলে গাঁটরি বোঁচকা মাথায় তুলে বেরিয়ে পড়েছিলাম আমরা। ২ দিন ২ রাত অক্লান্ত হাঁটাহাঁটি করেছিলাম সকলেই। কিন্তু যেদিকে যাই একই অবস্থা। জলের অভাবে শুকনো পড়ে আছে মাঠের পর মাঠ। জল নেই, তাই ফসলে নেই। খাবার মতো কিছুই অবশিষ্ট নেই এখানে। কেউ গাছের পাতা ছিঁড়ে খাবে এমন গাছও খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে দূর দেশ থেকে বণিকেরা আসে। ওরা পশুর গাড়িতে করে শুকনো খাবার নিয়ে আসে। খাবারের বিনিময়ে এটা ওটা কিনে নিয়ে যায়। অসহায় মানুষজন পেটের জ্বালায় সামান্য খাদ্যের বিনিময়ে মূল্যবান জিনিসপত্র দিয়ে দেয়। দিতে দিতে অবস্থা এমন হয়েছে যে এখন খাবারের বিনিময়ে ঘরের বউ আর মেয়েদেরকে বিক্রি করতে শুরু করেছে ওরা। আমাদের যা ছিল সব বিক্রি হয়েছে অনেক আগে। বিনিময়ে যা খাবার পেয়েছিলাম তা ফুরিয়েছে আজ ৩ দিন। ৩টে দিন আমরা না খাওয়া। জলের অভাবে গোসল করি না আজ ১ মাসেরও বেশি। গোসল করতে হলে অনেক দূরে হেঁটে যেতে হয়। ভোরবেলা আলো ফুটবার আগে বেরোলে ওখানে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। অতদূর হেঁটে গেলে ছোট্ট একটি জলের ফোয়ারা দেখা যায়। এমন শুকনো ফাটা জমিতে জলের ফোয়ারা কিভাবে আসতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। তবে এই ফোয়ারা থেকে খাবার জল সংগ্রহ করি আমরা। মাসে ২বার জল সংগ্রহ করা হয়। একবার আমরা ২ বোন আসি, পরের বার অন্য ২ বোন এসে জল নিয়ে যায়। এভাবেই চলছিল জীবন। কিন্তু খাদ্যের অভাবে আমাদের জীবনটা এমন থমকে দাঁড়াতে যাচ্ছে। আজ ৩ দিন আমরা না খাওয়া। ঘরে বিক্রি করার মতো কিছুই নেই। আছে শুধু আমার মৃত মায়ের সামান্য কিছু গয়না। আর আছি আমরা ৪ বোন। বাবা কি তবে গয়না রেখে আমাকে বিক্রি করবে বলে ঠিক করেছে? আমি আমার ১৬ বছরের বোনটির দিকে তাকালাম। বোনটি আমাকে ফের জানালো, বাবা তোকে বিক্রি করে দিয়েছে। বণিক আজ রাতে তোকে নিয়ে যাবে বলে হাত উঁচু করে দেখালো আমাকে। ওর হাতে সামান্য শুকনো খাবার, সেটা দেখিয়ে বলল, এই খাবারের বিনিময়ে বাবা তোকে বিক্রি করে দিয়েছে।
এই খাবার আমি খাই কিভাবে আপু? শেষ পর্যন্ত তোকে বিক্রি করে ক্ষুধা নিবারণ করতে হলো আমাদেরকে। আমি ওর চোখ মুছে দিয়ে বললাম, কাঁদিস কেন পাগলি? আমরা মেয়ে মানুষ। অবস্থা ভালো থাকলেও আমাদেরকে একদিন অন্যের ঘরে চলে যেতে হয়। অবস্থা ভালো থাকলেও তো বাবা একদিন আমাকে বিয়ে দিত। দিত কিনা বল? দিত। সংক্ষেপে জবাব দিল জয়ী। এই তো বুঝেছিস, তুই ধরে নে। আজ আমার বিয়ে হয়ে গেছে। আজ আমি আমার বরের সাথে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। জয়ী বোধ হয় কথাটা মানতে পারল না, তাই সে নিঃশব্দে মা হারানো মেয়ের মতো কাঁদতে লাগলো। এদিকে গর্ত থেকে বাকি দুই বোন চাপা স্বরে আমায় ডাকছে, আপু, এই আপু, আপু রে। জয়ী হয়তো ওদেরকে খবরটা বলে দিয়েছে, তাই এতটা উতলা হয়ে ডাকছে ওরা। আমার নিজের চোখের জল মুছে নিয়ে হাসি মুখে খাঁজ কাটা গর্তের দিকে নামতে শুরু করলাম। দুই বোন আমাকে পেয়ে প্রায় একসঙ্গে বলে উঠল, আমাদের কি আর কোনোদিন দেখা হবে না আপু? আমি আমার ছোট দুই বোনের দিকে তাকালাম। ওদের একজনের বয়স 13, আর একজনের বয়স 10। দুজনেই আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমি ওদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কে বলেছে আর দেখা হবে না? অবশ্যই হবে। আমাকে যেখানে নিয়ে যাক না কেন, আমি খুব শীঘ্রই সেখান থেকে পালিয়ে তোদের কাছে ছুটে আসব। জয়ী গর্তে নেমে আমার হাতে এক টুকরো কাপড় দিয়ে বলল, এটা বণিক দিয়েছে, পরে নে। তোকে নিয়ে যাবার জন্য বাইরে পালকি দাঁড়িয়ে আছে। আমি অন্ধকার গর্তে দাঁড়িয়ে পরনের মোটা সুতার কাপড় খুলে বণিকের দেওয়া কাপড়টি পরে নিলাম। তিন বোন আমাকে জড়িয়ে ধরে বলল, আর কোনোদিন আমরা তোকে দেখবো না রে আপু। আমি হাসি মুখে বললাম, অবশ্যই দেখবি। আমি শীঘ্রই পালিয়ে আসব। কথাটা হাসি মুখে বললেও আমার চোখে যথেষ্ট জল জমে গেছে। সেটা অন্ধকারে দাঁড়িয়েও বুঝতে পারলো ওরা। জয়ী আমার হাত টেনে ধরে বলল, তোকে বিক্রি করে যে পরিমাণ খাবার পাওয়া গেছে, তাতে হয়তো 2 মাস চলে যাবে। এরপর বাবা আমাকেও বিক্রি করে দেবে। তখন তুই ফিরে এসে আমাকে পাবি রে আপু। এই কঠিন সত্যের বিপরীতে আমি আর কিছু বলতে পারলাম না। চোখের জল মুছে খাঁজ বেয়ে উপরে উঠে গেলাম। বাবা ঘরের এক কোণে আসামের মতো দাঁড়িয়েছিলেন। আমি কাছে যেতেই তিনি নিচু আওয়াজে বললেন, তোর মায়ের গয়না আমি বিক্রি করতে পারি না রে মা। ওগুলো বিক্রি করার আগে আমার যেন মরণ হয়। ওগুলো বিক্রি করতে হবে না বাবা, তার আগে তোমাদের দিন ফিরবে, দেখে নিও। বলে বেরিয়ে পড়লাম। জয়ী ভুল বলেছিল, বাইরে পালকি নয়, বরং একটি পশুর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে একটি ছোট্ট লণ্ঠন ঝুলছে। দারোয়ান পেছন ফিরে পিট করে আমাকে দেখছিল। আমি গাড়িতে উঠে বসতেই সে পশুর গায়ে আঘাত করলো এবং সঙ্গে সঙ্গে পশুটি চলতে শুরু করলো। গাড়িটা আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তা জানি না। আমি যাত্রা করেছি সম্পূর্ণ অজানা অচেনা এক গন্তব্যের দিকে। পেছনে ফেলে যাচ্ছি আমার মায়ের শেষ অস্তিত্ব, আমার গরিব বাবা, আমার দুঃখী তিন বোন, আর এই জলহীন শস্যহীন মনো। পেছনে ফেলে যাচ্ছি আমার জীবনের 19টি বছর। দূরে, অনেক দূরে হারিয়ে ভেজা চোখে আমার চলে যাওয়ার দেখছেন গরিব বাবা। তার পাশে দাঁড়িয়ে আমার হতবাগী বোন জয়ী। বাকি দু বোন কাপড়ের অভাবে গর্তে লুকিয়ে আছে। একজন হয়তো আমার ফেলে আসা মোটা সুতার কাপড় পরে দৌড়ে বেরিয়ে আসছে আমাকে শেষবার চোখে দেখবার জন্য। কিন্তু আমি থেমে নেই। আমায় নিয়ে পশুর গাড়িটা কোথায় হারিয়ে যাচ্ছে তা আমি জানি না। বাবা আমাকে কার কাছে বিক্রি করেছে, কে আমার মালিক, আমাকে সে কেন কিনেছে, এসবের কিছুই জানি না আমি। শুধু জানি তিন বোন আর বাবার খাবার জোটাতে এইমাত্র আমি বিক্রি হয়ে গিয়েছি। 19 বছর আগে পৃথিবীর নতুন মেহমান হয়ে যে দেশে জন্মেছিলাম, আজ আমি সেই দেশ ছেড়ে কোথায় গা ভাসিয়েছি তার জানা হলো না। আমাকে নিতে আসা বৃদ্ধ গাড়োয়ান তার পশুর গাড়ি ছুটিয়ে এগিয়ে চলেছে বিস্তর খোলা প্রান্তরের দিকে। গাড়োয়ানের বয়স হয়েছে, পাক ধরা চুল আর কুঁজো হয়ে বসার ভঙ্গিতে বার্ধক্যের ছাপ স্পষ্ট। গাড়োয়ান যেমন বুড়ো, ওর পশুটা তেমনি বয়স্ক। স্লথ গতিতে টেনে টেনে চলছে সেটা।
বোঝাই যাচ্ছে পশুটির গায়ে বল নেই। এর চেয়ে পায়ে হাঁটলে আরো দ্রুত এগোনো যায়। মাঝরাতে চলা থামিয়ে ঘুমিয়ে পড়ার পালা। বৃদ্ধ গারোয়ান আমাকে বলল, রাতে আর সামনে এগোবে না, তুমি ঘুমো, আমি পাহারা দিচ্ছি। বলে লণ্ঠন আর লাঠি হাতে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল সে। আমি অবাক হয়ে গেলাম। এই ধুধু ফাঁকা প্রান্তরে পাহারা দিতে হবে কেন? এখানে তো এমন কোনো পশু নেই যা রাতের অন্ধকারে আমাদের উপর হামলা করতে পারে। তাহলে কার ভয়ে রাত জেগে পাহারা দেবে বুড়ো? শুধু শুধু নিশাচর হয়ে ঘুরে বেড়ানোর মানে হয়? আমার এইসব প্রশ্নের জবাব যখন আমি পেলাম, তখন আর বুড়োর প্রতি ভুল বোঝাবুঝি রইল না। বরং বয়সের ভাইরে নুয়ে পড়া এই বৃদ্ধ গাড়োয়ানের প্রতি বুক ভরা শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। ভোরবেলা থেকে আবার গাড়ি চলছে। দুপুর গড়িয়ে যখন সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়তে শুরু করেছে, তখন আমরা সেই জলের ফোয়ারার কাছাকাছি জায়গায় উপস্থিত হলাম। গাড়োয়ানকে ফোয়ারার কথা বললে সে কথা বিশ্বাসই করতে চাইল না, বরং সহসে বলে উঠল, এই মরাভূমিতে জলের ফোয়ারা? জেগে জেগে ফোয়ারা দেখছো নাকি মেয়ে? ওর বিদ্রুপ মাখা হাসি টপকে শান্ত গলায় আমি সব খুলে বললাম। মাসে দুবার জল নিয়ে সেই জল দিয়ে কিভাবে সারা মাস কাটাতাম সে কথাই বললাম তাকে। আমাদের আহার্য এখন শুকনো খাদ্যশস্য, ফসলি দানা ইত্যাদি। তাই হাঁড়িতে জল দিতে হয় না, বাসন ধোয়ার ঝামেলাও নেই। এবং আমরা যেহেতু এতটাই গরিবই যে আমাদের বাড়তি কাপড়ই নেই, সুতরাং যেগুলো ধুয়ে পরিষ্কার করার জন্য জলের প্রয়োজন হয় না। মাসে দুবার এসে কাপড় সমেত গা ভেজালেই হয়ে যায়। তাই মাসে দুবার এখানে এসে জল নিতাম আমরা। অনেক দূর হওয়ায় এখানে যেদিন আসতাম সেদিন আর ফিরে যেতে পারতাম না। এখানে রাত কাটিয়ে পরদিন সকালে রওনা হতাম। আমরা দুই বোন এখানে রাত কাটাতাম শুনে বৃদ্ধ গাড়োয়ান আঁতকে উঠল। ওর আতঙ্কিত চেহারা দেখে আমি খুব অবাক হলাম। এখানে এতটা ভয় পাবার কি আছে সেটা আমি এখনই বুঝতে পারলাম না। আমার সব কথা শুনে গাড়োয়ান শেষমেশ বিশ্বাস করলো যে এখানে সত্যিই জলের ফোয়ারা আছে। একটি ছোট্ট পাত্র নিয়ে সে গরম বালির ওপর দিয়ে ফোয়ারার দিকে এগিয়ে যেতে লাগলো। খোলা মাঠের মাঝখানে গাড়ি থেমে আছে দেখে কোথা থেকে যেন একটি পুচকু মেয়ের সামনে এগিয়ে এলো। সেও হয়তো তার মা কিংবা বোনের সাথে জল নিতে এসেছে। গাড়ি দেখে পালিয়ে এসেছে সেখান থেকে। ওর পরনে ছোট্ট ঢিলে ঢালা পুরনো ময়লা হাফ প্যান্ট, গায়ে কাপড় নেই, মাথায় অযত্নে বেড়ে ওঠা এক ঘাবলা জট পাকানো লালটে চুল, চোখের মনি তামাটে, গায়ের রং ফর্সা। তবে সূর্যের তেজি আলোয় চামড়া ঝলসে লালটে হয়ে গেছে। ওর শুকনো ঠোঁট দুটো বহুদিন পেট ভরে খেতে না পাওয়ার নির্মমতার সাক্ষী। সজ্জিত গাড়ি দেখে সে হয়তো ভেবেছে এই গাড়িতে করে হয়তো কোনো এক সাহেবের বউ যাচ্ছে, এবং সম্ভবত সামান্য খেতে পাওয়ার লোভে সে গাড়ির সামনে হাত পেতে দাঁড়িয়েছে। আমার কাছে দুটা মুদ্রা আছে, সেগুলা ওর হাতে তুলে দিলাম। ছোট মেয়েটি মুদ্রাগুলো হাতে তুলে নিয়ে সেগুলোর এপিট ওপিট দেখে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকালো। সে এই মুদ্রার ব্যবহার জানে না। এই ছোট্ট মেয়েটির জন্মের আগে একসময় এদেশে মুদ্রার বিনিময়ে জিনিসপত্র ক্রয় করা যেত। কিন্তু দুর্ভিক্ষের পর যখন এদেশে তুমুল খাদ্যাভাব দেখা দিল, তখন মুদ্রার ব্যবহার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে লাগলো। যে দেশে খাবার মতো কিছুই নেই, সেখানে মুদ্রা দিয়ে কি হবে? একসময় যার অনেক টাকা ছিল, সেও তার সমস্ত উপার্জন দিয়ে এক মুঠো খাবার পায়নি। সেই সুযোগে অন্য মুলুক থেকে আসা বণিকের দল এদেশে অসহায় মানুষদের ঠকিয়ে সামান্য খাদ্যের বিনিময়ে তাদের সমস্ত অর্জিত সম্পদ বস্তায় ভরে নিয়ে যেতে লাগলো। এখন আর মুদ্রার চল নেই, চলে শুকনো খাবার। এক মুঠো আহার্য পেলে এরা নিজেদের সবকিছু বিলিয়ে দিতে রাজি। একসময় যার অঢেল সম্পদ ছিল, অর্থবিত্তের দাপটে মাটিতে পা পড়তো না। ফসলি মৌসুমে যার ফসল ঘরে তুলতে অন্তত অর্ধশত মজুর দিনরাত পরিশ্রম করত, সেও সামান্য খাবারের বিনিময়ে সবকিছু বিলিয়ে দিয়ে আজ নিঃস্ব। এমনই এক আকাশ পড়ার দেশে জন্ম নেওয়া এই ছোট্ট মেয়েটি কি করবে এ দুটো মুদ্রা দিয়ে? সে হয়তো জানেই না এটা দিয়ে কি করতে হয়। তাই তো মুদ্রাগুলো হাতে পাওয়া সত্ত্বেও হাত বাড়ালো ফিরিয়ে দেবার জন্য। ওর অসহায় চাহনি দেখে আমার খুব মায়া হলো। গাড়িতে ছোট্ট থলের মধ্যে সামান্য শুকনো খাবার রাখা আছে।
সেগুলো বের করে মেয়েটির হাতে দিলাম। গাড়োয়ান ততক্ষণে জল নিয়ে চলে এসেছে। আমি আমার খাবার এই মেয়েটির হাতে তুলে দিচ্ছি দেখে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে এমন ভঙ্গিতে চেঁচিয়ে উঠে গাড়োয়ান বলল, এটা কি হচ্ছে? সব খাবার একে দিয়ে দিলে বাকিটা পথ খাবে কি? আমি ওর কথায় পাত্তা না দিয়ে এদেশের দুঃখী ছোট্ট মেয়েটির মলিন মুখের দিকে তাকালাম। মেয়েটির চোখে জল। খাবারের থলে হাত থেকে নামিয়ে রেখে আচমকা সে আমার উপর লাফিয়ে পড়ল। ছোট দু হাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে সে কি ভয়ানক কান্না! যে দেশে এক চিমটি খাবার পেলে সবাই কাড়াকাড়ি শুরু করে দেয়, সেখানে আমি নিজের খাবার ওর হাতে তুলে দেব, তা হয়তো সে কল্পনাও করতে পারেনি। নিরীহ মেয়েটির কান্না দেখে আমার চোখগুলো কেমন ঝাপসা হয়ে এলো। আমি মমতাময়ী মায়ের মতন ওকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে রাখলাম। ফুপাতে ফুপাতে একসময় শান্ত হলো সে। শীর্ণ হাতের পেট দিয়ে চোখের জল মুছতে মুছতে মুচকি হাসলো সে। আমি ওর মাথায় আলতো হাত রেখে বললাম, খুশি? সে দ্বিগুণ হেসে আরো একবার দম করে আমাকে আলিঙ্গন করলো। তারপর একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে খাবারের থলে হাতে চলে গেল। গাড়োয়ান গাড়ি ছুটিয়ে দিলে অনেকক্ষণ কোনো কথা হলো না। তবে আমি আচমকা টের পেলাম বৃদ্ধ গাড়োয়ান নিঃশব্দে হু হু করে কাঁদছে। পেছনে বিস্তর খোলা প্রান্তর, তার উপরে জলহীন শস্যহীন মরা গ্রাম। সেখানে একটি ছোট্ট কুটির। কুটিরে আমার এতিম তিন বোন, আমার অসহায় গরিব বাবা। মোটা সুতার বুননে কাপড় সবকিছু ফেলে সরবিন গতিতে আমি যে কোথায় চলেছি তাই এই দুদিনের সফরে বিন্দুমাত্র আন্দাজ করতে পারিনি। বৃদ্ধ গাড়োয়ান গাড়ি থেকে নেমে পড়েছে। আজ দুপুরবেলা ছোট্ট মেয়েকে আমার খাবারটুকু দিয়ে দেওয়ার পরে ভেবেছিলাম বাকিটুকু পথ বোধ হয় জল পান করে কাটিয়ে দিতে হবে, কিন্তু না। বৃদ্ধ গাড়োয়ান তার খাবারের থলে আমার দিকে এগিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে গেল। আজ রাতেও সে বাহিরে দাঁড়িয়ে পাহারা দেবে। আমি গাড়ির ভেতর থেকে অল্প মাথা বের করে বললাম, পাহারা দেওয়ার কি দরকার? এদেশে হিংস্র পশু তো নেই। গাড়োয়ান ছোট্ট লণ্ঠন দিয়ে একটু দূরে চলে গিয়েছিল। আমার কথা শুনে পেছন ফিরে তাকিয়ে বলল, মানুষ থাকতে পশুর কি দরকার? এদেশের মানুষেরা পশুর চেয়েও হিংস্র, বুঝলে মেয়ে? মাঝরাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। শেষ রাতের দিকে গঙ্গানির শব্দ শুনে আমার ঘুম ভেঙে গেল। এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে চেয়ে দেখি এখনো অন্ধকার রয়ে গেছে। বয়সের ভারে নুয়ে পড়া গাড়োয়ান গাড়ির সামনের দিকটায় পা দুলিয়ে বসে হেঁচকি তুলে কাঁদছে। ওর পিঠে আলতো হাত রাখতেই ধর্মরিয়ে উঠল, আপনি কি কাঁদছেন বলে প্রশ্ন করতেই বৃদ্ধ গাড়োয়ান মাথা ঘুরিয়ে ফোলা ফোলা চোখে আমার দিকে তাকালো। এই বৃদ্ধ লোক রাতের আধারে এমন আচমকা ফুপিয়ে কাঁদছে কেন? সেটা আমি আকাশ পাতাল ভেবেও আবিষ্কার করতে পারলাম না। বাবা আর বোনদের আহার জোগাতে বিক্রি হয়েছি আমি। ভাগ্যের নির্মমতায় নিজের দেশ ছেড়ে অজানা উদ্দেশ্যে রওনা হয়েছি আমি, অথচ কাছে এই লোক। ব্যাপারটা আমার কাছে বেশ গোলমেলেই লাগছিল। কিন্তু সে যখন আমাকে সব খুলে বলল, তখন আর কোনো সংশয় রইল না। বরং তীব্র আর্তনাদ আর চাপা দীর্ঘশ্বাসে আমার বুক ভারী হয়ে এলো। সহসা টের পেলাম আমার চোখ বেয়ে জলের ধারা বইতে শুরু করেছে। গারণ কেন কাঁদছে সেটা ওকেই জিজ্ঞেস করলাম। বৃদ্ধ গারণ কাঁপা হাতে চোখের জল মুছতে মুছতে আমায় বলল, তুমি আজ দুপুরে যে মেয়েটির হাতে তোমার নিজের খাবার তুলে দিয়ে এসেছ, ঠিক সেই বয়সী এক নাতনি ছিল আমার। বছর খানেক আগে একবার একদল বণিক ব্যবসায়ের উদ্দেশ্যে আমাদের গায়ে এসেছিল। ওরা বিভিন্ন পণ্য টাকা কড়ির বিনিময়ে খাবার বিলিয়ে দিচ্ছিল। আমাদের কাছে দেবার মতো কিছুই নেই, তাই আমরা খাবারও পেলাম না। কিন্তু আমার ছোট্ট নাতনি অবুঝ মেয়ে, খালি হাতে গেলে বণিকেরা খাবার দেবে না এটা ওকে কিছুতেই বোঝানো গেল না। সে একরকম অবাধ্য হয়ে বণিকদের তাঁবুর কাছে ছুটে গেল। আশ্চর্যের বিষয় হলো, সে খালি হাতে যাওয়া সত্ত্বেও বণিকেরা বিনিময় ছাড়াই ওকে দুহাত ভর্তি খাবার দিয়ে দিল। বাড়িতে ফিরে ওর কি আনন্দ! বণিকেরা খাবার দিয়েছে সেটা সবাইকে বলে বেড়ালো এবং সবার সামনে
সবাইকে দেখিয়ে দেখিয়ে সে খাবারটুকু খেতে লাগলো। এইটুকু বলে বৃদ্ধ গাড়োয়ান কি কারণে যেন বুকে হাত দিয়ে আহাজারি শুরু করে দিল। ওর কান্না দেখে আমি বললাম, বিনিময় ছাড়াই বণিক খাবার দিয়েছে, সেটা তো ভালো কথা। আপনার নাতনি খুব খুশি হয়ে খাবারটুকু খেলো, এখানে কান্না করার কি আছে? গাড়োয়ান আমাকে অবাক করে দিয়ে হাউমাউ করে বলল, বণিকেরা খাবার দিয়েছে সেটা দেখে আমরাও খুশি হয়েছিলাম, কিন্তু অমানুষ বণিকগুলো খাবারের সাথে ভাঙা কাঁচ মিশিয়ে দিয়েছে। সেটা যদি জানতাম তাহলে কিছুতেই সেটা খেতে দিতাম না। কথা শুনে আমি আটকে উঠলাম। কাঁপা কাঁপা গলায় বললাম, ভাঙা কাঁচ মিশিয়ে দিয়েছে মানে? মানে আমার অবুঝ নাতনি খালি হাতে খাবার চাইতে গিয়েছিল বলে বণিকেরা খাবারের সাথে ভাঙা কাঁচ মিশিয়ে দিয়েছিল। আমার ছোট্ট নাতনি সেটা টের পায়নি। তাড়াহুড়ো করে অনেকটা খাবার গিলে ফেলার পর শুরু হলো অশান্তি। মেয়েটা কি যে কষ্ট পেয়েছে সেদিন! সারাটা রাত মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। সে কি যন্ত্রণা, কি আর্তনাদ! আহা হা! সারাটা রাত গলা কাটা পশুর মতো ছটফট করেছে। ভোরবেলা ওর মৃত্যু হয়েছে। এতটুকু বলে গাড়োয়ান হাঁটু ভাঁজ করে বসে হাঁটুর ভেতরে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমি টের পেলাম আমার চোখ বেয়ে জলের ধারা বইতে শুরু করেছে। বিষাক্ত দীর্ঘশ্বাসে ভরে উঠেছে বুক। মানুষ কতটা হিংস্র হতে পারে! ওরা কিভাবে পারলো একটা ক্ষুধার্ত বাচ্চা মেয়েকে এমন নৃশংস মৃত্যু দিতে? কি নির্মম ছিল সেই মৃত্যু! কি নির্দয় ছিল সেই বণিকের দল! এরপর টানা 7 দিন সর্পিল গতিতে চলার পর আমরা গন্তব্যে পৌঁছলাম। বিশাল বড় পাথরের প্রবেশদ্বারের সামনে গাড়ি থামলে 4 জন লোক পালকি সমেত এসে আমাকে নতুন বধূর মতো গ্রহণ করলো। জলের অভাবে ফেটে চৌচির দেশ, যেখানে একবেলা খাবার পাবার লোভে লোকেরা নিজেদের সবকিছু বিলিয়ে দিতে রাজি। যে মুলুকে সামান্য খেতে পেলে নিজের স্ত্রী কন্যা বিক্রি করে দেয়, সেই দেশে এমন বিশাল অট্টালিকা দেখে বিস্মিত হলাম। তার থেকেও বেশি বিস্মিত হলাম মাটির টবে সজ্জিত বাহারি ফুলের গাছ দেখে। যে দেশে এক ফোঁটা জলের অভাবে বৃক্ষ, লতা, ঘাস মরে সাফ হয়ে গেছে, যে দেশের কোথাও কোনো সবুজ পাতা খুঁজে পাওয়া যায় না, সেই দেশেই এমন সুন্দর ফুল ফুটলো কিভাবে? একটু পরে মহলের ভেতর থেকে অনেকগুলো অল্প বয়সী সুন্দরী মেয়ের দল বেরিয়ে এসে হাস্যোজ্জ্বল মুখে আমাকে বরণ করতে লাগলো। সামান্য মিষ্টি খাবার মুখে তুলে দিয়ে ওরা আমাকে সাধুবাদ জানাতে শুরু করলো। আমাকে টেনে প্রাসাদের ভেতরে এক গুপ্ত গোসলখানায় নিয়ে গেল। সেখানে বড় মাটির পাত্রে টলটলে জল রাখা। মেয়েগুলো আমাকে বিন্দুমাত্র সময় না দিয়ে পাত্র থেকে জল নিয়ে আমার মাথায় ঢেলে দিল। তারপর চারকোনা অথচ ছোট সুগন্ধিযুক্ত কি একটা যেন আমার গায়ে টলতে লাগলো। এ কোথায় এসে পড়লাম আমি! এমন জগৎ যে হয় তা আমার কল্পনারও বাইরে ছিল। আমি কার কাছে বিক্রি হয়েছি? এই অট্টালিকায় আমাকে কেন নিয়ে আসা হলো? আর এই মেয়েগুলোই বাকে! এসব আকাশ পাতাল ভাবছি। এরই মধ্যে মেয়েগুলো পাতলা শুকনো এবং পরিষ্কার কাপড় দিয়ে আমার মাথা মুছে দিল। পরনের কাপড় পাল্টে দিয়ে একটি একলা ঘরে এনে ছেড়ে দিল। যাবার সময় বলে গেল, এটা আমার বিশ্রাম করার ঘর। কাল সকালে ওরা আবার আসবে, তখন কথা হবে। গভীর রাতে এক মেয়েলি কণ্ঠস্বর কানে বাজতেই আমার ঘুম ভেঙে গেল। কে যেন খুব মিহি গলায় গুনগুন করে গান গাইছে। ঘর থেকে বেরিয়ে একটু এগোতেই আমার অবাক লাগলো। এত সুন্দর করে কেউ গান গাইতে পারে আমি কোনোদিনও শুনিনি। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো অবশ্যই সেই মিহি কণ্ঠস্বরের টানে এগিয়ে যেতে লাগলাম। আরো একটু এগিয়ে যেতেই আসল ব্যাপার বুঝতে পারলাম। ওটা গান নয়। গান কখনো এত সুমধুর হয় না। এই মাঝ রাত্রিতে গুনগুন করে কে যেন কোরআন পড়ছে। এমন বিমোহিত করতে পারা গলাকার ভেবে আরো কয়েক কদম এগোতেই কণ্ঠস্বর আরো জোরালো হয়ে আমার কানে বিঁধতে থাকে। মেয়েলি কণ্ঠে পড়া কোরআনের বাণী আরো স্পষ্ট হয়ে ওঠে। খুব মিহি এবং কোমল গলার স্বর। যে ঘর থেকে আওয়াজ আসছে সেই ঘরের সামনে এসে দেখি ভেতরে টিমটিমে আলো জ্বলছে। সেই আলোয় কোরআন পড়ছে একটি 18-20 বছরের মেয়ে। মাথার উপর লম্বা ঘোমটা টেনে বসে বসে এক নাগাড়ে পড়ে যাচ্ছে।
মেয়েটি কোরআন পড়ায় এতটাই ধ্যানমগ্ন হয়ে পড়েছে যে আমি আলগোছে ওর কাছে গিয়ে বসেছি সেটা বিন্দুমাত্র টের পাইনি। এ ঘরের নিভু নিভু মৃদু আলোয় ঘোমটার আড়াল থেকে মেয়েটির ফর্সা চেহারা উকি দিচ্ছে। মেয়েটির খুব কাছে বসে যখন বিবাহিত চোখে মুগ্ধ হয়ে ওকে দেখে যাচ্ছি, তখন ওর চোখের ওপর স্থির হয়ে থাকা ভীষণ ঘন ভ্রু যেন আচমকা কেঁপে উঠল। ভীত হরিণীর মতো চঞ্চল চোখে আমার দিকে তাকিয়ে অকস্মাৎ ভয় পাওয়া গলায় বলে উঠল, কে আপনি? আমি ওর হাতের উপর হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বললাম। প্রথমে বুঝতে পারিনি, তবে একটু জানতে পারলাম এই মেয়েটি অন্তঃসত্ত্বা, 8 মাসের অন্তঃসত্ত্বা। শুনে খুশি হয়েছিলাম, কিন্তু মেয়েটি যখন বলল সে অবিবাহিত, তখন সেটা শুনে আমি একরকম আটকে উঠলাম। চাপা গর্জন করে বললাম, তাহলে এই বাচ্চা কার? প্রশ্ন শুনে মেয়েটির চোখের কোণে জল জমে গেল। সে আমার হাতটা শক্ত করে চেপে ধরে মোলায়েম অথচ বিষণ্ণ গলায় বলল, আমিও একদিন তোমার মতো বিক্রি হয়ে এখানে এসেছিলাম বোন। এতটুকু বলে থেমে যেতেই আমি প্রবল উত্তেজনায় বলে উঠলাম, তারপর? আমার মতো বিক্রি হয়ে এখানে এসেছিলে, তারপর কি হলো? মেয়েটির জবাবে দেয় তার আগে একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে কড়া গলায় আমাকে শাসিয়ে বললেন, এই মেয়ে, তুমি নিজের ঘর ছেড়ে এখানে এসেছো কেন? অতঃপর আমি মাথা নিচু করে নিজের ঘরে চলে যাচ্ছি। যেতে যেতে আকাশ পাতাল ভাবছি। অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রশ্নগুলো পোকা হয়ে মাথার ভেতর কিলবিল করছে। আমি একবার পেছন ফিরেছি। ঠিক তখনই বয়স্ক মহিলা ফের ধমক দিয়ে বললেন, যাও এখান থেকে। 1,20,000 বর্গ মাইলের একটি দেশ, যেখানে কিছু বছর আগেও গাছগাছালি, বৃক্ষবন, মাঠ ভর্তি সবুজ ফসল, পুকুর কূপে টলটলে জল সবকিছুই ছিল। কিন্তু মাত্র কয়েক বছর আগে আশ্চর্যজনকভাবে এই বিশাল জায়গা জুড়ে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। জমির ফসল, বনবাদারের বৃক্ষ সবকিছু শুকিয়ে নষ্ট হয়ে গেল। অসুখে পড়ে, অপুষ্টিতে ভোগে মানুষ মরে দেশের জনসংখ্যা অর্ধেকে নেমে এলো। গরিব শ্রেণীর মানুষদের কথা বাদই থাক, যারা প্রচুর ধনবান ছিল তারাও চড়াদামে খাবার কিনতে কিনতে আজ নিঃস্ব। লোকে ভাবে এটা সৃষ্টিকর্তার অবিচার, তিনি এদেশের মানুষদের কষ্টে রেখেছেন। কিন্তু এদেশের অসহায় লোকেদের এমন দুরবস্থার পেছনে কিছু সংখ্যক মানুষ যে তুমুল ষড়যন্ত্র রচনা করেছে সেটা কেউই জানে না। আজ থেকে 1 সপ্তাহ আগে রাতের অন্ধকারে গাড়োয়ান আমাকে যেখানে নিয়ে এসেছিল সেটাকে অট্টালিকা বলে ভুল করেছিলাম। এটা কোনো সাধারণ অট্টালিকা নয়। এই যে 1,20,000 বর্গ মাইলের দেশ, আমার দেশ, এই পুরো দেশের যিনি অধিপতি, রাজা, সেই রাজার রাজপ্রাসাদ এটা। আর এই প্রাসাদের সামান্য একজন দাসী আমি। এই মহলের অন্দরে অন্তরে শুধু আমি না, আমার মতো অসংখ্য অল্প বয়সী মেয়ে ঘুরে বেড়ায়। রাত্রিবেলা পুরো মহল ঘুমিয়ে পড়ার পরে মেয়েদের কানাঘুষা শুরু হয়। মহলের অন্তরে অন্তরে ফিসফিসানের ঢেউ জেগে ওঠে। আজ কার কপাল পুড়ল রে? চাপা স্বরে ফুপিয়ে কান্নার আওয়াজ শোনা যায়। কোনো মেয়ে কি অপরাধ করেছে? তার উদাম পিঠে রাতভর চাবুক চালানো হয়। মেয়েটির অসহায় আর্তনাদে সারা রাত নির্ঘুম কেটে যায়। ভোরবেলা অসংখ্য পাখির ডাক শোনা যায়। পিঞ্জিরায় আবদ্ধ অল্প কিছু জীবিত পাখি। দুপুরবেলা সবগুলো দাসী মেয়েকে এক ঘরে খাবার দেওয়া হয়। 16 থেকে 25 বছর বয়সী অন্তত 200 মেয়ে গোল হয়ে বসে খাবার খায়। যে মেয়েটির পিঠে কাল সারা রাত চাবুক পেটানো হয়েছে, ওর গায়ে জ্বর এসেছে। আমাদের সাথে বসলেও খাবার ওর পেটে গেল না। কাছে গিয়ে জিজ্ঞেস করলে জানতে পারলাম সে গতকাল একটা গাছ থেকে কিছু ফুল ছিঁড়ে ফেলেছিল। সেটার শাস্তি হিসেবে তাকে রাতভর চাবুক দিয়ে মারা হয়েছে। বিকেলে সবগুলো মেয়েকে লাইনে দাঁড় করানো হলো। জানতে পারলাম সবার ওজন মাপা হবে। যার ওজন তুলনামূলক কম তার খাবার দ্বিগুণ করে দেওয়া হলো, আর যার ওজন বেশি তার খাবার বন্ধ করে দেওয়া হলো। আগামী 1 সপ্তাহ সে শুধুমাত্র জল পান করে থাকবে। ওজন বেশি হবার ফলে যে মেয়েটি আজ 4 দিন ধরে শুধু জলপান করে বেঁচে আছে, আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দুপুরে খাবার খেতে বসেছি সবাই।
তখন সে শুধুমাত্র এক পেয়ালা জল দেখে রাগী দুঃখে দুমুঠো মাটি তুলে নিয়ে রাক্ষসের মতো খেতে শুরু করে দিল। সন্ধ্যের পর মেয়েটিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আজ রাতে ওর সাথে কি হবে কেউ জানে না। যে দেশে বছরের পর বছর বৃষ্টি হয় না, যেখানে জলের অভাবে বিদীর্ণ বিস্তীর্ণ জমির ফসল মরে পচে আর ফসল ফলানো গেল না, সেই দেশে এমন সুন্দর গাছ, এত সুন্দর ফুল, পাতা, জল দেখে অবাক হওয়া ছাড়া উপায় ছিল না। ভেবেছিলাম এখানকার কেউ হয়তো জাদু মন্ত্রের দ্বারা বৃষ্টি আনতে পারে, অথবা জলের অনুপস্থিতিতে বৃক্ষ জন্মাতে পারে। কিন্তু পরে দেখি একদল লোক বিশাল বড় বড় পাত্রে করে বাইরে থেকে জল নিয়ে আসে। সেই জল গাছে দেওয়া হয়, কূপে ফেলা হয়, পান করা হয়। একদিন দেখলাম অনেকগুলো লোক একসাথে কাঠের তৈরি কি যেন কাঁধে করে নিয়ে যাচ্ছে। কারোর আদেশ ব্যতীত মহল থেকে বের হওয়া নিষেধ। তবে ভেতর থেকে উকি দিয়ে যতদূর দেখলাম, লোকগুলো একটা বিশাল কাঠের মূর্তি কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে। পরে জানতে পারি ওই মূর্তি একটি ঘোড়ার আদলে তৈরি করা হয়েছে। একজন বণিক এই মুলুকে ব্যবসা করে বহু ধনরত্ন কামিয়েছে, তাই সে খুশি হয়ে একটি মূর্তি এদেশের অধিপতিকে উপহার দিয়েছে। এদেশের যিনি অধিপতি, তার মহলের দাসী হয়ে আমি এখানে এসেছি। তার একটি প্রিয় ঘোড়া আছে, ঘোড়াটির নাম অসি। সেই অসির আদলে মূর্তি বানিয়ে বণিক অধিপতিকে খুশি করেছে। আজ থেকে কিছুদিন আগেও আমি এই বিশাল প্রাসাদের ব্যাপারে জানতাম না। এই অকাল পড়া দেশেও যে একজন অধিপতি আছেন, একজন অভিভাবক আছেন, তা আমি জানতাম না। শূন্যতায় খা খা করা দেশটিতে যে গাছ আছে, ফুল আছে, জীবিত পাখি আছে, সেটা আমি কিছুদিন আগেও ভাবতে পারতাম না। এখানকার অবস্থা দেখে আন্দাজ করার উপায় নেই যে বাইরে মানুষজন এক ফোঁটা জলের অভাবে কি নির্মম ভাবে আকাশের দিকে চেয়ে আছে। সামান্য একটু খাবারের অভাবে মানুষের কি হাহাকার। বাবারা মেয়েদের বিক্রি করে দিচ্ছে, স্বামীরা বউ বিক্রি করে দিচ্ছে, মেয়েরা বিক্রি হয়ে যাচ্ছে। অথচ এখানে কোনো অভাব নেই, কোনো হাহাকার নেই, অস্থিরতা নেই। কেমন যেন শান্তি বিরাজ করছে চারপাশে। শুধু আমাদের মনে অশান্তি, কারণ আমরা বিক্রি হয়ে এখানে এসেছি। একটু পরে আমাদের সাথে কি হতে চলেছে তাও আমাদের ধারণার বাইরে। আজ রাতে সেই অন্তঃসত্ত্বা মেয়েটির কাছে গিয়েছিলাম। সেদিন রাতে যে বৃদ্ধ মহিলা আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, তিনি এই মেয়েটির মা। জানতে পারলাম আজ থেকে বছর খানেক আগে সামান্য খাবারের আশায় মা মেয়ে বিক্রি হয়ে এখানে এসেছিলেন। তারপর থেকে ওরা এখানকার দাসী। নিজের বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে অন্তঃসত্ত্বা মেয়েটির চোখের কোণে জল জমে গেল। জ্বলন্ত কুপির সামান্য আলোয় ওর ফর্সা চেহারা লালবর্ণ দেখাচ্ছিল। আমার হাতটা আস্তে করে টেনে নিয়ে ওর পেটের উপর রেখে বলল, এই বাচ্চা কার সেটা আমি নিজেও জানি না বোন। আমি শুধু জানি অনেকগুলো লোক পরপর ক্রমাগতভাবে আমাকে ভোগ করেছিল, কিন্তু তাদের মধ্যে কার সন্তান পেটে ধরেছি তা আমি জানি না। তুমি প্রতিবাদ করনি কেন? রুদ্ধশ্বাসে প্রশ্নটা ছুড়ে দিতেই মেয়েটি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালো। অসহায় অথচ মোলায়েম হাসি মিশ্রিত গলায় বলল, তুমি দেখছি কিছুই জানো না। আমরা ওদের কাছে বিক্রি, চিরকালের জন্য ওদের দাসী হয়ে গিয়েছি। এখন ওরা চাইলে আমাদের সাথে যা খুশি করতে পারে। যদি পালিয়ে যায়? আমার মুখে পালিয়ে যাবার প্রশ্ন শুনে মেয়েটি অসহায় ভঙ্গিতে একগাল হেসে বলল, পালিয়ে কোথায় যাবে বোন? সে তো অনাবৃষ্টি, অনাহার, সামান্য খাবারের জন্য তীব্র হাহাকার। লোকজন এক মুঠো খাবারের আশায় উন্মাদের মতো ছুটে বেড়াচ্ছে। অপুষ্টিতে ভোগে কত লোক যে ধুকে ধুকে মরছে। এখান থেকে পালিয়ে তুমিও না খেতে পেয়ে মরতে চাও নাকি? আমি কোনরূপ জবাব দিতে পারলাম না। মেয়েটি ফের বলল, একবেলা খাবার পাই বলে বেঁচে আছি। এখান থেকে বেরিয়ে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুকে কাছে ডেকে নেওয়া। তুমি এখানেই থাকো বোন, তবে সাবধানে থেকো। জানো তো, নারীর সবচেয়ে বড় সম্পদ তার সতীত্ব। তোমার সম্পদ যেন কোনো হিংস্র দানবের থাবায় নষ্ট না হয়। ঘুমাতে যাওয়ার আগে একটা দুঃসংবাদ শুনলাম। আমাদেরই মতো একটি মেয়ে রাতের আধারে পালিয়ে যাবার চেষ্টা করেছিল। একদল রক্ষী তাকে ধরে এনে পেটিয়ে আধমরা করে উল্টো কোলে ঝুলিয়ে রেখেছে। মেয়েটি মারা যাবার আগে কাতর কণ্ঠে পানি চাইছে, কিন্তু তার মুখে
এক ফোঁটা জল ঢেলে দেবে এমন সাহস কারোর নেই। আজ সারা রাত আমার চোখে ঘুম এলো না। চোখ বন্ধ করলেই আমার ছোট বোনগুলোর নিষ্পাপ চেহারা চোখের সামনে ভেসে উঠছে। গায়ের কথা মনে পড়ছে, আমার গরিব বাবার কথা মনে পড়ছে। ওদের কাছে যে পরিমাণ খাবার আছে তা দিয়ে আগামী কিছুদিন চালিয়ে নিতে পারবে। তারপর যখন খাবার ফুরিয়ে যাবে তখন কি করবে? আমার একটি বোনকে বেঁচে দেবে? কিন্তু আমি যে কথা দিয়েছি, আমি যে বলে এসেছি খাবার ফুরিয়ে যাওয়ার আগে আমি ফিরব। আমি আমার বোনটাকে বিক্রি হতে দিব না। আমি কি আমার ওয়াদা রক্ষা করতে পারবো? সময় ফুরিয়ে যাবার আগে আমার ফেরা হবে তো? মানুষের কত রকমের পরিচয় হয়। কেউ রাজা, কেউ বণিক, কেউ প্রজা, কেউ গাড়োয়ান, কেউ মা, কেউ বাবা, কেউ আবার বোন। আমি একসময় এক বৃদ্ধের মেয়ে ছিলাম, তিনটি ছোট ছোট মেয়ের বোন ছিলাম। কিন্তু এখন আমার একমাত্র পরিচয় আমি একজন দাসী। এর বাইরে আর কোনো পরিচয় নেই। এতদিন আমি রক্তে মাংসে গড়া মানুষ ছিলাম, কিন্তু এখন আমি আর মানুষ নই। বিক্রি হবার পর আমি বস্তু হয়ে গিয়েছি। আজ আমার দাসী জীবনের ৩৭তম দিন। বিগত ৩৭টি দিন আমি কেবল একটি কথাই ভাবতাম, আমাকে কিনে আনা হয়েছে কেন? শুধু আমি নই, আমার মতো প্রায় ৩০০ মেয়েকে এখানে ফেলে রাখা হয়েছে। সবার মুখে ওই একটাই প্রশ্ন, কেন আনা হয়েছে আমাদের? আজ এতদিন পর সেই প্রশ্নের জবাব পেলাম আমরা। আমাদেরকে এখানে উদ্দেশ্যহীনভাবে ফেলে রাখা হয়নি, বরং আমাদের সবাইকে কিনে এনে এখানে ফেলে রাখার পেছনে ছিল সুস্পষ্ট উদ্দেশ্য। আজ থেকে নয়, গত ২ বছরে বিভিন্ন জায়গা থেকে ৩০০ মেয়েকে কিনে আনা হয়েছে, এবং একদল নিয়োগপ্রাপ্ত লোক সবগুলো মেয়েকে নজরে রেখেছে। দুপুরবেলা খাবার দেওয়ার সময় যখন সবগুলো মেয়েকে এক করা হতো, তখন সেই বিশেষ লোকগুলো আমাদেরকে দেখতো। এমনকি প্রতি সপ্তাহে যখন সবার স্বাস্থ্য পরীক্ষা হতো, তখনও তারা আমাদেরকে লক্ষ্য করত। ওদের মূল কাজ ছিল ৩০০ মেয়ের মধ্যে থেকে ২০ জন সুন্দর, স্বচ্ছন্দ, বুদ্ধিমতী মেয়েকে খুঁজে বের করা, যাদেরকে বাছাই করে মূল মহলে পাঠানো হবে। বাকি ২৮০ জন মেয়েকে অন্তত বিক্রি করে দেওয়া হবে। আজ সকাল থেকে তোড়জোড় চলছে। আমাদের সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে বাছাই করা হচ্ছে। লাইনের একদম শুরুতে কয়েকজন পুরুষ লোক দাঁড়িয়ে, যারা সবগুলো মেয়ের আকার, আকৃতি, ওজন, উচ্চতা পরখ করে বাছাই করছে। আমার সামনে আর মাত্র ৩টি মেয়ে। তারপর আমার পালা। গর্ভবতী মেয়েটিকে দেখে ওরা কোনো রকম মাপঝোপ না করে ওকে আলাদা করে ফেললো। দুজন লোক এসে মেয়েটিকে ধরে নিয়ে যাবে। ঠিক তখনই মেয়েটি মাটিতে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল। ওই লোকগুলোর পা জড়িয়ে ধরে শেষবারের মতো নিস্তার চাইল, কিন্তু সেটা তার কপালে ছিল না। নির্দয় লোকগুলো তাকে টানতে টানতে দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগলো। ওদিকে একটা বিশাল ঘর আছে। কেউ অপরাধ করলে সেই ঘরে নিয়ে নির্যাতন করা হয়। লোকগুলো গর্ভবতী মেয়েটিকে ওইদিকে টেনে নিয়ে যাচ্ছে দেখে ওর কান্না আরো বেড়ে গেল। ওর বুক ফাটা আর্তনাদে আকাশ বাতাস কেঁপে কেঁপে উঠল বহুবার, কিন্তু শেষ নিস্তার আর হলো না। ওই ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো তাকে। মেয়েটি শেষবার মরণ যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। তারপর গভীর নিস্তব্ধতা। আর মাত্র কয়েকটা দিন পর বাচ্চাটা জন্ম নিত, কিন্তু তাকে আর সেই সুযোগ দেওয়া হলো না। এই পৃথিবীর বাস্তবতা কতটা নিষ্ঠুর হতে পারে তার দেখা হলো না তার। দুপুরের সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার আগে বাছাই কাজ শেষ হলো। বাছাইকৃত ১৯ জন মেয়েদের মাঝে আমি একজন। আমাদেরকে আলাদা একটি সারিতে দাঁড় করানো হয়েছে। কথা ছিল ২০ জন মেয়েকে আলাদা করবে, কিন্তু এখন একজন কম কেন? সেটা বুঝে উঠতে পারলাম না। বাদ পড়া মেয়েগুলোকে আলাদা আলাদা সারিতে দাঁড় করে রাখা হয়েছে। আমরা ভিন্ন সারিতে। এতদিন আমরা যারা একসাথে ছিলাম, আজ একটু পরে আমাদের সবার গন্তব্য ভিন্ন হয়ে যাবে। ওরা কে কোথায় যাবে সেটা কারোর জানা নেই। তবে আমাদেরকে ভেতরের মহলে প্রেরণ করা হবে। অত্যাচার করার ঘরটা থেকে একটি মেয়ে পা টেনে টেনে এগিয়ে আসতে দেখা গেল।
সেই গর্ভবতী মেয়েটি। ওর দু পায়ে চিটচিটে রক্তের দাগ দেখা যাচ্ছে। চেহারায় দুর্বলতার ছাপ স্পষ্ট। শরীর থরথর করে কাঁপছে। কাছে এসে আমার হাতের ওপর ওর দুর্বল কাঁপা হাতগুলো রেখে বলল, ওরা আমার বাচ্চাকে মেরে ফেলল বোন। আমি আকাশের মালিকের কাছে বিচার দিলাম, তিনি যেন এদের সবাইকে অতটাই শাস্তি দেন যতটা এরা আমার বাচ্চাকে দিয়েছে। এইটুকু বলে মেয়েটি ধপ করে মাটিতে পড়ে গেল। ওর মুখের উপর ঝুঁকে বসে দেখলাম জ্ঞান হারিয়েছে। মেয়েটির শরীর থেকে প্রবল রক্তক্ষরণ হয়েছে। ওর কোমর থেকে পা অব্দি জমাট বাঁধা রক্ত লেগে আছে। শরীরটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, হাত পা ভীষণ রকম ঠান্ডা। তবে সে এখনো মারা যায়নি। দুঃখী মানুষ সহজে মরে না, সারাটা জীবন কেবল দুঃখ বয়ে বেড়ায়। এই মেয়েটিও বোধহয় মরবে না, দুঃখ বয়ে বেড়াবে। আমরা এতদিন যেখানে ছিলাম সেখান থেকে প্রায় 500 গজ দূরে আরো একটি মহল আছে। সেই মহলে আমাদেরকে আনা হয়েছে। সেই গর্ভবতী মেয়েটি সহ আমরা মোট 20 জন এখানে এসেছি। যদিও মেয়েটি এখন আর গর্ভবতী নেই, ওর পেটের সন্তানকে মেরে ফেলা হয়েছে। মেয়েটি তাই বারবার জ্ঞান হারাচ্ছে। আবার কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরলে, আমার বাচ্চা কই, আমার পেটে বাচ্চা নেই কেন, বলতে বলতে ফের অজ্ঞান হয়ে যাচ্ছে। ওর বৃদ্ধা মা এখানে নেই, ওনাকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। বেচারি অভাগী মেয়েটি আজ নিজের মা এবং নিজের পেটের সন্তান দুজনকে একসাথে হারালো। তাকে ঘিরে বসে আছি আমরা 19 জন। কেউ কেউ ওর হাত পায়ের তালু গরম করার চেষ্টা করছে। কেউ কেউ জ্ঞান ফেরার পর কিভাবে সান্ত্বনা দেবে সেই অনুশীলন করছে। কেউ আবার হতবুদ্ধি হয়ে হা করে চেয়ে আছে। উত্তরের খাঁজ কাটা জানালার কাছে দাঁড়িয়েছি আমি। বাইরে অমাবস্যার অন্ধকার নেমেছে, তবুও অনেক দূর থেকে 4 জন লোক এগিয়ে আসছে সেটা স্পষ্ট দেখতে পেলাম। চারটা কালো কালো অবয়ব ধীরে ধীরে আমাদের মহলের দিকে আসছে। লোকগুলো মহলের সামনে এসে থমকে দাঁড়ালো। কিছুক্ষণ নিজেদের মধ্যে কি যেন বলাবলি করে নিলাম। তারপর একসাথে মহলের সদর দরজার সামনে এসে উপস্থিত হলো। ওদের 4 জনই চঞ্চল চোখে বারবার চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। ইতোমধ্যে একজন অতি সন্তর্পণে মহলের দরজায় করাঘাত করেছে। আরো একবার দরজায় টোকা দিতে যাবে, তার আগেই চতুষ্কোণ দরজা দুটি আস্তে আস্তে খুলে যেতে লাগলো। আমি একটু আগে মহলের ছোট্ট জানালা দিয়ে ওদের 4 জনকে আসতে দেখেছি। অন্ধকারে কারো চেহারা দেখতে না পারলেও ওদের পোশাক দেখে ধরেই নিয়েছিলাম যে ওরা 4 জনই সিপাহী। কিন্তু দরজা খুলে দিয়ে আমি তীব্র বিস্ময়ে আড়ষ্ট হয়ে পড়লাম, কারণ আমার সামনে যে 4 জন দাঁড়িয়ে আছে ওরা সবাই মেয়ে। মুখ ফসকে কিছু বলে ফেলবো তার আগে ওদের একজন চাদরের আড়াল থেকে রক্তমাখা তরবারি বের করে সেটা মাথার ওপর বাগিয়ে ধরে হুংকার দিয়ে বলল, কেউ আওয়াজ করবে না, চিৎকার দিলে মুন্ড কাটা যাবে। পেছন থেকে একজন এগিয়ে এসে মহলের ভেতরে ঢুকে তক্তপোষে পা ছড়িয়ে বসলো। মাথার পাগড়িটা সরে নিতেই এক গাদা এলোমেলো চুল বাঁধ ভাঙা জলের মতো ওর পিঠের চারিদিকে ছড়িয়ে পড়ল। শান্ত চোখে এদিক ওদিক পরক করে নিল এক পলক। তারপর কত কটা গম্ভীর এবং রুষ্ট গলায় বলল, 11 জন সিপাহীকে মেরে আমরা এখানে এসেছি। আমাদের পরনে মৃত সিপাহীদের পোশাক দেখে তোমরা আমাদেরকে সিপাহী ভেবে ভুল করো না। আমরা বিদ্রোহী। মহলের ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো। আমাদের 20 জন একসাথে জড়ো হয়ে বসলাম। পাগড়ি খোলা মেয়েটি ফের বলতে শুরু করলো, আমরা খুব বেশি সময় এখানে নিরাপদ নই। যে কোনো সময় সিপাহী খুনের খবর জানাজানি হয়ে যেতে পারে। তখন বাকি সিপাহীরা আমাদেরকে খুঁজতে বের হয়ে যাবে। ওরা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি। আমরা ওদের সাথে লড়াই করে পারবো না। তাই যা করার খুব দ্রুত করতে হবে। কি করব আমরা? আমাদের একজন উৎসুক ভঙ্গিতে বলে উঠল। পাগড়ি খোলা মেয়েটি উঠে দাঁড়িয়ে বলল, যুদ্ধ। একটু থেমে বলল, যুদ্ধ করব আমরা। আমি বললাম, আমি কোনোদিন তরবারি হাতে তুলিনি, যুদ্ধ করব কিভাবে? সঙ্গে সঙ্গে পাগড়ি খোলা মেয়েটি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি আজকের আগে কোনোদিন মানুষ খুন করিনি, কিন্তু আজ এক হাতে 7 জন সিপাহীকে হত্যা করেছি। আমি পারলে তুমি পারবে না কেন? নিশ্চয় পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো
তোমার হাতে কোনো তরবারি নেই, তুমি খালি হাতে যুদ্ধ করবে, কিন্তু তোমার শত্রুদের হাতে ঢাল তরোয়ার সবই আছে। একটু পর শত শত সশস্ত্র সৈন্য এই মহলের দিকে মৌমাছির মতো ধেয়ে আসবে। তখন তুমি লড়াই করবে নাকি মৃত্যুর কাছে মাথা নুয়ে দেবে, সেই সিদ্ধান্ত তোমার নিজের। অন্য একজন বলে উঠল, কিন্তু আমরা বিদ্রোহ করব কেন? পাগড়ি খোলা মেয়েটি ফের তক্তপোষে পা ছড়িয়ে বসলো, শান্ত গলায় বলতে শুরু করলো, অন্যায় করা যেমন পাপ, অন্যায় দেখে সেটা চুপচাপ সহ্য করাও সমান পাপ। আমরা চুপচাপ অন্যায় সহ্য করে পাপের অংশীদার হতে চাই না, তাই বিদ্রোহ করব। এটা আমাদের দেশ, দীর্ঘদিন না খেতে পাওয়া দুঃখী নাগরিকদের দেশ, তেমনি এখানকার রাজা আর রাজকর্মচারীদের দেশ। এদেশের সবকিছুর ওপর আমাদের সকলের সমান অধিকার রয়েছে, কিন্তু আমরা আমাদের অধিকার কতটুকু পেয়েছি? এদেশের রাজা তার রাজকর্মচারীদের কথায় শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য দেশের সব সম্পদ বাইরের বণিকদের নিকট বিক্রি করে আজ দেশের এই হাল করেছে। এই দেশ আগে এমন ছিল না। আমাদের এই দেশ একদিন উর্বর ছিল। এই দেশে একসময় বৃষ্টি হতো, ফসল ফলতো। এই দেশের মানুষের মুখে একদিন হাসি ছিল। এই দেশেও একদিন পাখি ডাকতো। এই দেশেও একদিন সুখ শান্তি ছিল। কিন্তু এই রাজা তার কর্মচারীদের কথা শুনে নিজেদের লাভের জন্য দেশের সব মূল্যবান সম্পদ বাইরের বণিকদের কাছে বিক্রি করে দিয়েছে। পাহাড় বনের যত বড় বড় বৃক্ষ সব কেটে উজাড় করে ফেলেছে। এদেশে পৃথিবীর অন্যতম আশ্চর্য পাখি ছিল। অর্থের বিনিময়ে সেসব পাখি ধরবার অনুমতি দিয়েছে। শিকারীরা 1 বছরের মধ্যে সব পাখি ধরে এই দেশটাকে পাখি শূন্য করে ফেলেছে। এভাবে শত পশু, পাখি, জলের উৎস সবকিছু একে একে বাহিরে বণিকদের হস্তগত করেছে। বণিকেরা যে যার মতো ব্যবহার করে অল্প সময়ের মধ্যে প্রকৃতি পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। প্রকৃতি এবার বৃষ্টিপাত বন্ধ করে দিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাই বছরের পর বছর ধরে বৃষ্টি হয় না, ফসল ফলে না, ফুল ফোটে না, পাখি ডাকে না। সব শেষ হতে হতে এখন যা বাকি আছে তা হলো এদেশের অসহায় মানুষ। এখন সেই মানুষেরা বাধ্য হয়ে বণিকদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। অথচ এদেশে একজন রাজা থাকা সত্ত্বেও সে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ বণিকেরা মানুষ কেনাবেচা করে অর্থ কামিয়ে তার সামান্য অংশ ভেট হিসেবে রাজবাড়িতে পাঠিয়ে দেয়। তাতে আমাদের রাজা সন্তুষ্ট, প্রজাদের সুখ দুঃখে তার কোনো মাথা ব্যথা নেই। এসব বেচা বিক্রির ফলে রাজকর্মীরাও সামান্য ভেট পায়, তাই তারা বণিকের পক্ষে কথা বলে। দেশের মানুষেরা জলের অভাবে হাহাকার করলেও এরা কিন্তু ঠিকই বিক্রি করা জলের উৎস থেকে জল আনার সুযোগ পায়। কিছুদিন পর পর অসংখ্য লোক পাঠিয়ে সেখান থেকে জল আনিয়ে আরামে দিনপাত করে। সাধারণ প্রজাদের কথা এরা চিন্তাও করে না। তাই আমরা বিদ্রোহী। যে রাজা তার সাধারণ গরিব প্রজাদের কথা ভাবে না, তাকে আমরা রাজা মানি না। আমরা লড়াই করব, মরব, তবুও দুঃখী প্রজাদের রক্ত বিক্রি করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার জবাব দেব। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো মেয়েটি। আমি বললাম, কিন্তু আমাদেরকে এখানে আনা হয়েছে কেন? তোমাদেরকে আনা হয়েছে ব্যবহার করার জন্য। রাজা এবং তার কর্মচারীরা যে যখন যেভাবে পারে তোমাদেরকে ব্যবহার করবে। আজই তোমাদের জীবনের শেষ সুখের দিন ছিল। কাল সকালবেলা তোমাদেরকে রাজমহলে পাঠিয়ে দেওয়া হবে। কাল রাতেই সিদ্ধান্ত নেওয়া হবে কারা রাজার বিছানায় যাবে আর কারা তার কর্মচারী। কিন্তু আমরা তা হতে দিচ্ছি না। আমরা লড়াই করব। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা কি আমাদের সাথে লড়াইয়ে যোগ দেবে? প্রশ্নটা সবার কানে গেলেও কেউ এর জবাব দিল না। মেয়েটি এবার জোরে বলল, তোমরা কি আমাদের সাথে বিদ্রোহ করবে? এবারও কেউ কোনো কথা বললাম না। সবাই চুপচাপ বসে আছি। মাঝে মাঝে আর চোখে এর ওর দিকে তাকাচ্ছি, তবে কেউই টু শব্দও করছি না। এভাবে মিনিট দুয়েক কেটে গেছে। হঠাৎ গর্ভাবস্থায় নির্যাতিত হওয়া সেই মেয়েটির নিবিড় কণ্ঠে বলে উঠল, আমি আমার সন্তান হত্যার বদলা নেব। আমি বিদ্রোহ করব। একটু পর আরো একজন বলে উঠল, আমিও আছি। তারপর আরো একজন হাত তুলল, তারপর আরেকজন। এভাবে একে একে আমরা সবাই রাজি হয়ে গেলাম। সবাই একসঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম, আমরা বিদ্রোহী। পাগড়ি খোলা মেয়েটি এবার বলল, সবার আগে অস্ত্রাগার লুট করতে হবে। আমরা মোট 24 জন মানুষ আছি। 20 জন যাব অস্ত্রাগার লুট করতে, বাকি 4 জন
সেনানিবাসে আগুন দিতে যাবে। সেনানিবাসের চারদিক থেকে যখন দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, তখন আমরা অস্ত্রাগার লুট করে ফেলব। ততক্ষণে সৈন্যদের মধ্যে হইচই পড়ে যাবে। আগুনে পুড়ে মরতে মরতে যে কজন বাকি থাকবে, তাদের সাথে সম্মুখ যুদ্ধ করব আমরা। পিপিলিকার মতো সারিবদ্ধ হয়ে পিলপিল পায়ে এগিয়ে চলেছি আমরা। চারপাশে সতর্ক দৃষ্টি, কেউ যেন টের না পায়। আর মাত্র 100 গজ দূরে অস্ত্রাগার, সেখানে গিয়ে লুটপাট করব আমরা। এতক্ষণে চারজন মেয়ে সেনানিবাসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। একটু পরে সেনানিবাসের চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। কালো ধোঁয়ায় ভরে উঠবে চারপাশ। আগুনের তাপে সৈন্যরা দিশেহারা হয়ে ছুটতে থাকবে। একসময় সেখান থেকে বেরিয়েও আসবে। তারপর শুরু হবে আসল বিপদ। প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে সেনা সদস্যরা। ঢাল তলোয়ার হাতে তুলে নিয়ে শত শত সৈন্যবাহিনী মৌমাছির দলের মতো ছুটে আসবে আমাদের দিকে। তারপর তারপর কি যে হবে, কে তা জানে। বৃহৎ সেনানিবাসের অন্তত 250 সৈন্যবাহিনী বোধ হয়ে ঘুমাচ্ছে। একটু আগেও পুরো সেনানিবাস অন্ধকারে আচ্ছন্ন ছিল, কিন্তু এখন জ্বলন্ত আগুনের ফুলকি দাউ দাউ করে আকাশের বুকে উকি দিচ্ছে। চারদিক থেকে সমানে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা লকলকিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। প্রচন্ড উত্তাপে আরো পোড়া গন্ধে কয়েকজন সৈন্যের ঘুম ভেঙে গেলে অকস্মাৎ এই অবস্থা দেখে হাত পা ছুঁড়ে চিৎকার করতে করতে এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে শুরু করলো ওরা। কিন্তু কোথা দিয়ে পালাবে? যেদিকে যায় শুধু আগুন আর আগুন। উত্তাপ, ধোঁয়া আর চিৎকার সব শুনে ঘুম ভেঙে গেলে ঝামেলা আরো বাড়লো। সবাই একত্রে হট্টগোল করে শুরু করে দিল। কে কাকে ফেলে প্রাণ নিয়ে বেরিয়ে যাবে, এই ভেবে সকলে দিশাহীন হয়ে ছুটতে শুরু করলো। কিন্তু কোথাও এইটুকু ফাঁক নেই। এদিকে আরো কয়েক মিনিট এখানে থাকলে সবাইকে মারা পড়তে হবে। দূর থেকে আগুন আর ধোঁয়া দেখতে পেয়ে আমরা সকলে থমকে দাঁড়ালাম। তার মানে যে চারজন সেনা নিবাসে আগুন দিতে গিয়েছিল, ওরা সফলভাবে কাজ সম্পূর্ণ করতে পেরেছে। আমরা অস্ত্রাগারের দরজা ভেঙে ভেতরে ঢুকছি। এমন সময় একটা বিকট শব্দে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। এটা সতর্ক শব্দ। এবার সবাই জাগ্রত হয়ে আমাদের দিকে ধেয়ে আসবে। আমরা অস্ত্রাগার থেকে যে যা পারে তুলে নিলাম। ততক্ষণে এক ঝাঁক পদাতিক বাহিনীর শত্রু মোকাবেলা করতে বেরিয়ে পড়েছে। আমাদের জন্য সুখবর হলো, এই পদাতিক বাহিনীর দল আমাদের অবস্থান জানে না। এই গভীর কালো রাতে ওদের শত্রু অর্থাৎ আমরা ঠিক কোন দিকে আছি এবং কতজন আছি তা ওদের ধারণার বাইরে। গুম গুম শব্দটা এখনো চারপাশে সবাইকে সতর্ক করে দিচ্ছে। সেই আওয়াজে মূল প্রবেশদ্বারের রক্ষীরাও সচেতন হয়ে পড়েছে। আমরা অস্ত্রাগারকেই নিজেদের ঘাঁটি করেছি। লুট করে নেওয়া সব অস্ত্রশস্ত্র হাতে রেখে সেই চারটি মেয়ের ফিরে আসার জন্য অপেক্ষা করছি। আমরা ভেবেছিলাম সেনানিবাসে মজুদ সৈন্যগুলো প্রাণ বাঁচাতে আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকবে, আর সেই সুযোগে সরাসরি রাজমহলে হামলা করব। কিন্তু আমাদের ভাগ্যে তখন ভিন্ন কিছু লেখা হয়ে গিয়েছিল। তা কি কেউ জানতো? সতর্ক শব্দ থেমে গেছে। দূরের সেনানিবাস এখনো দাউ দাউ করে পড়ছে। ইতোমধ্যে অনেকটা সময় গড়িয়ে গিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম, আগামী কয়েক মিনিটের মধ্যে যদি সেই চারটি মেয়ে ফিরে না আসে, তবে তারা মারা পড়েছে ধরে নিয়ে আমরা রাজমহলের দিকে এগোবো। কিন্তু কিছু সময় পরে সেই চারটি মেয়েকে দেখা গেল। আলোর মশাল হাতে করে এগিয়ে আসছে ওরা। তবে অদ্ভুত ব্যাপার হলো, ওরা চারজনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ব্যাপারটা ভালো মতো লক্ষ্য করার আগে ওদের একজন ভাঙা গলায় চেঁচিয়ে বলে উঠল, পালিয়ে যাও, ওরা তোমাদেরকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কে যেন মেয়েটির পিঠে চাবুক মেরে বসলো। অনেক দূর থেকে মশালের সামান্য আলোয় দেখলাম কতগুলো সৈন্য সেই মেয়েদের পিছু পিছু আসছে। মেয়েগুলো থেমে গেলে পিঠে চাবুক মারছে। এটা দেখে নেতা গোছের সেই মেয়েটি মাথার উপর তোয়াল বাগিয়ে ধরে সবার আগে অগ্রসর হতে লাগলো। তাকে অনুসরণ করলাম আমরা। ঢাল, তলোয়ার, বল্লম তুলে নিয়ে মোটমাট 20টি মেয়ে ঝড়ের বেগে ছুটতে শুরু করলাম। সেই মেয়েগুলোর পেছনে 7-8 জন সৈন্য ছিল। নেতা গোছের মেয়েটি একাই সবগুলোকে সাবার করে দিল।
কোনো মেয়ে এত দ্রুত গতির হতে পারে তা আমি এই প্রথমবার দেখলাম। মোটমাট 7-8 জন সৈন্য ভীষণ রেগে তেড়ে আসছিল, কিন্তু মেয়েটি কিভাবে যেন উড়ে গিয়ে পড়লো ওদের সামনে। সৈন্যের তরোয়ালের ঘায়ে মাথা কাটা যাবে তার আগেই 180 ডিগ্রি ঘুরে গিয়ে উল্টো সৈন্যের মাথা ফেলে দিল সে। দ্বিতীয় সৈন্যটি তরোয়াল চালালো ঠিকই, কিন্তু দেহে আঘাত করতে পারল না। মেয়েটি মুখের সামনে ঢাল ছুড়ে দিয়ে পরক্ষণে তরোয়াল সোজা সৈন্যের বুকের ভেতরে ঢুকিয়ে দিল। তারপর ছোট্ট চাকু বের করে তৃতীয় সৈন্যের চোখ বরাবর বসিয়ে দিয়ে এক লাফে চতুর্থ জনের ঘাড়ে চেপে বসল। আমি স্বপ্নের মতো দেখলাম, সামান্য সময়ের ব্যবধানে 7 জন সৈন্য মাটিতে লুটিয়ে পড়ল। নেতাগোছের মেয়েটি আগুন লাগিয়ে আসা 4টি মেয়েকে উদ্দেশ্য করে বলল, ভয় নেই, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। মেয়েগুলোর মুখ রক্তবর্ণ, প্রচন্ড ভয় পেয়ে থরথর করে কাঁপছে ওরা। ওদের একজন কান্না থামিয়ে শক্ত হয়ে বলল, ওরা আমাদেরকে মেরে ফেলবে, আমরা কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। মেয়েটির এমন কথা প্রথমে ধরতে পারিনি, তবে একটু পরে তার কথার অর্থ বুঝতে পারলাম। প্রথমে সামান্য কিছু সৈন্যের দল এগিয়ে আসতে দেখা গেল, কিন্তু পরে বুঝলাম ওরা সামান্য নয়, শত শত সৈন্য পিঁপড়ের দলের মতো মতো ধেয়ে আসছে। নেতাগোছের মেয়েটি ভীষণ রাগে ফোঁস শব্দ করে বলল, মরবো, তবে লড়াই করে মরবো। বলেই উল্টো রাস্তা ধরে অস্ত্রাগারের দিকে দৌড়াতে শুরু করলো। আমরাও দিলাম ছুট, কিন্তু অস্ত্রাগারে ঢুকে পড়ার আগে আরো একবার অবাক হয়ে গেলাম, কারণ আমরা পৌঁছার আগে সেখানে অনেকগুলো সৈন্য ঢুকে পড়েছে। ওরা সংখ্যায় নেহাত কম নয়, কিন্তু এই মুহূর্তে লড়াই করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। মৌমাছির মতো ঝাঁপিয়ে পড়লাম আমরা। জীবনে কোনোদিন তরোয়াল ছুঁয়ে না দেখা মেয়েগুলো আড়াআড়ি এলোপাথারি কক্ষে সৈন্যগুলো যেন নিমিষেই ধরাশায়ী হয়ে পড়ল। ওদের লাশের উপর দাঁড়িয়ে আমরা অস্ত্রাগার দখল করলাম। এবার আসল বিপদ শুরু হলো। এতক্ষণ দলে দলে সৈন্য এসেছে, কিন্তু এবার আমরা দেখলাম শত শত সৈন্যের দল অস্ত্রাগারের চারিদিক ঘিরে ফেলেছে। চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখতে পেয়ে সকলে অস্থির হয়ে পড়লাম। অস্থির হল না শুধু সেই মেয়েটি, সেই নেতাগোছের মেয়েটি। তার চোখে মুখে অবার দৃঢ়তা, কণ্ঠে সেই আগের মতোই ঝাঁজ। মেয়েটি ভাঙে তবু মচকায় না, তেমন ভঙ্গিতে বলল, ন্যায় ও অন্যায়ের এই লড়াইয়ে অন্যায়কারীরা যদি জিতে যায় তবে তাই হোক, আমি ন্যায়ের পক্ষে লড়াই করে জীবন দিতে প্রস্তুত। বড় অদ্ভুত সেই মেয়েটি, ভীষণ আজব তার আত্মবিশ্বাস। সে একটু পাগলও বটে, না হয় শত শত সদস্য সৈন্যের সামনে যে মরতে যায় কেউ, তাকে অনুসরণ করা ছাড়া উপায় ছিল না। তাই আমরাও অস্ত্রাগারের উল্টো দিক দিয়ে দৌড়ে বেরিয়ে পড়লাম। সৈন্যগুলোও আমাদেরকে দেখে ক্ষুধার্ত সিংহের মতো ছুটে আসতে লাগলো। তরোয়াল চালানোর নিয়ম আমরা জানি না, তাই আনাহারির মতো ডানে বাঁয়ে সাই সাই করে চালাতে চালাতে কখন যে কতগুলো সৈন্যকে ধরাশায়ী করে ফেলেছি সে ব্যাপারে কোনো খেয়ালই ছিল না। আমাদের অনেকে ঘায়েল করেছে, বাকিরা প্রাণপণে লড়াই করছে। সামনে অগণিত শত্রু দল, আর আমরা হাতে গোনা কয়েকজন, তবু যে কি এক উদ্যমে লড়াই করে টিকে আছি। আমরা কখন কোন দিক থেকে কোপ বসাবো তা আন্দাজ করতে না পেরে আনাহারি আঘাতের কাছে হার মেনে নিচ্ছে ওরা। ততক্ষণে আমরা অদমনীয় হয়ে উঠেছি, কিন্তু আচমকা এক তরোয়ালের আঘাত সবকিছু যেন নিমিষে নিঃশেষ করে দিল। সেই নেতাগোছের মেয়েটি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই ছিল আমাদের আশা, আমাদের প্রবল শক্তির মূল, আমাদের অনুপ্রেরণা। তাকে লুটিয়ে পড়তে দেখে আমরা মুহূর্তে কেমন দমে গেলাম। পার্থিব চেতনা বিসর্জন দিয়ে যে যুদ্ধে আমরা মেতে উঠেছিলাম সেটা যেন আচমকা থেমে গেল। আমরা আবার সেই ভীত সন্ত্রস্ত মেয়ে মানুষে পরিণত হলাম। এখন প্রায় শেষ রাত। আমাদের হাত পা বেঁধে লাইন ধরিয়ে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। সামনে তরোয়াল হাতে সৈন্যের দল। আজ ভোর হবার আগেই বিদ্রোহের দায়ে আমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সৈন্যদের অনেকে অনেক কথা বলছে, তাদের মধ্যে একটি কথা আমি স্পষ্ট শুনতে পেলাম। কথাটা এরকম, কবর খোঁড়ার কাজ শুরু করে দাও, এদেরকে মেরে রাতের মধ্যে মাটি চাপা দিতে হবে।
কয়টা খবর ঘুরতে বলবো? এরা কয়জন আছে? মৃত আর জীবিত মিলে 23 জন। তাহলে 23টা ঘুরতে বলো। 23 জনের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমরা ছিলাম 20 জন। মহল থেকে পালিয়ে এসেছে আরো 4 জন। মোটমাট 24 জন মেয়ে ছিলাম। আর এরা বলছে 23 জন। আমার পাশে নেতাগোছের মেয়েটি আহত অবস্থায় বসে আছে। প্রচন্ড রক্তক্ষরণ হওয়া সত্ত্বেও মেয়েটি এখনো নিজেকে সামলে রেখেছে। আমি বিস্মিত হয়ে ওর দিকে তাকাতেই সে এই কঠিন অবস্থায়ও নিঃশব্দে হেসে উঠল। অতি আত্মবিশ্বাসী এক হাসি। তাহলে কি তার অন্য কোনো মতলব আছে? সে কি তবে ইচ্ছে করে একটি মেয়েকে সরিয়ে দিয়েছে? তরোয়ালের কোপে আমাদের মাথা আলাদা করা হবে, তাই সারিবদ্ধভাবে বসানো হয়েছে। আমাদের 23 জনের সামনে আরো 23 জন সৈন্য তরোয়াল হাতে দাঁড়িয়ে। নির্দেশ পাওয়া মাত্রই একসঙ্গে অস্ত্র চালাবে ওরা। কিন্তু তার আগেই কারা যেন আগুন আগুন বলে চেঁচিয়ে উঠল। অস্ত্রাগারে আগুন লেগেছে। ডান দিকে তাকিয়ে দেখি সেনানিবাসেও আবার আগুন লেগেছে। আমাদের মহলেও, রাজমহলেও। যেদিকেই তাকায় আগুন আর ধোঁয়া। একসাথে এতগুলো জায়গায় আগুন লাগতে পারে কিভাবে? সৈন্যগুলো আমাদেরকে হত্যা করার কথা বেমালুম ভুলে গিয়ে যেদিকে পারে ছুটতে শুরু করলো। বেশিরভাগ গেল রাজমহলের দিকে। আগে সেখানকার আগুন নিভাতে হবে। কেউ গেল সেনানিবাসের দিকে, কেউ অস্ত্রাগারের দিকে। ঠিক সেই মুহূর্তে জমিন কাঁপিয়ে একটি ঘোড়া ছুটে আসতে লাগলো। আমাদের দেশে একসময় প্রচুর ঘোড়া ছিল, কিন্তু এখন সারা দেশে কেবল মাত্র একটি ঘোড়াই আছে। এদেশের রাজার সেই একমাত্র ঘোড়া অশ্বী। তবে কি অশ্বির পিঠে চড়ে স্বয়ং রাজা এদিকে আসছেন? একটু পরে আমার ভাবনায় ছেদ পড়ল। আমাদের সবাইকে অবাক করে দিয়ে ঘোড়ার পিঠে করে উপস্থিত হলো সেই নির্যাতিত গর্ভবতী মেয়েটি। নির্যাতনের একটা দিনও পার হয়নি, এখন সে অসুস্থ থাকার কথা। পেটের সন্তান হারিয়ে শারীরিক সমস্যা নিয়ে ঘরের কোণে বসে থাকার কথা। অথচ মেয়েটি দিব্যি ঘোড়ার পিঠে চড়ে বেড়াচ্ছে। মনের শক্তি বোধহয় একেই বলে। এই মেয়েটি যে ঘোড়ায় চড়ে সবখানে আগুন দিয়েছে তা বুঝতে বাকি রইল না। আমরা তাকে ঘোড়ার ওপরে দেখে যতটা বিস্মিত হলাম, তার চেয়েও বেশি বিস্মিত হলাম এই ভেবে যে সর্বদা কড়া পাহারা থাকায় অর্শিকে সে নিজের নিয়ন্ত্রণে নিল কি করে। ঘোড়ার পিঠ থেকে নেমে আমাদের সকলের বাঁধন খুলে দিল মেয়েটি। দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে 3টি মেয়ে মারা গেছে, 8 জন গুরুতর আহত। নেতাগোছের মেয়েটিও আহত। আমরা এখানে আর বেশি সময় নিরাপদ নয়। যে কোনো সময় সৈন্যের দল ফের চলে আসবে। এদিকে পালিয়ে যাবার রাস্তাও বন্ধ। এখন কি তবে মৃত্যুর কাছে মাথা নত করে ফেলবো? এই প্রশ্ন শুনে নেতাগোছের মেয়েটি ফের নিঃশব্দে একগাল হাসল। তার আত্মবিশ্বাসী হাস্যোজ্জ্বল মুখ দেখে আমি আরো একবার অবাক হয়ে গেলাম। তবে কি তার নতুন কোনো চাল এখনো বাকি? দূর থেকে হইচই শোনা যাচ্ছিল। ভোর হতে চলেছে। এখন চারপাশ আবছা দেখা যাচ্ছে। হইচই শুনে দূরে তাকিয়ে দেখি অনেকগুলো মানুষ বাইরের দিক থেকে দৌড়ে ছুটে আসছে। তবে এবার আমার বিস্ময়ের বাঁধ ভেঙে গেল। বাইরের মূল প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে হাজার হাজার মানুষ। এরা সবই এদেশের লোক। এদেশের অসহায় দরিদ্র না খেতে পাওয়ার লোক। কিন্তু এরা অসময়ে এমন মৌমাছির দলের মতো এখানে আসছে কেন? নেতাগোছের মেয়েটি এবার বিদ্রুপ করে হেসে জানালো, সেই এক চাকরকে দিয়ে বাইরের মানুষদের কাছে খবর দিয়েছিল তারা যদি এখানে আসে তবে পয়সা ছাড়াই খাবার পাবে। খাবারের লোভে এরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। প্রবেশদ্বারের দিকে 50-60 জন রক্ষী ছিল, কিন্তু হাজার হাজার মানুষের ঢল দেখে এরা প্রাণ নিয়ে পালিয়েছে। নেতাগোছের মেয়েটি সাধারণ মানুষগুলোকে রাজমহল দেখিয়ে বলল, ওখানে প্রচুর খাবার আছে, যে যত পারো সব লুট করে নাও। খাদ্যলোভী মানুষগুলো এক মুহূর্ত দেরি করলো না। খাবারের আশায় সমানে মহলের দিকে ছুটতে লাগলো। সেদিন এত বিপুল সংখ্যক মানুষ দেখে রাজাও তার দলবল প্রাণ নিয়ে পালিয়েছে। বহু সৈন্য সাধারণ মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে মরেছে। এমনকি রাজার কিছু খাস লোক, যারা সবসময় নিজেদের স্বার্থের কথা চিন্তা করে রাজার কান পচাতো, এরকম অসংখ্য লোক সাধারণ ক্ষুধার্ত
সহজ সরল মানুষের পায়ের তলায় পড়ে প্রাণ খুইয়েছে। সেবার রাজমহলে মজুদ খাদ্যদ্রব্য ও মূল্যবান জিনিসপত্র যে যত পারে লুট করেছে। এরপর রাজা কিংবা তার স্বার্থন্বেষী লোকগুলোকে আর দেখা যায়নি। সেদিন যদিও সবাই যে যা পারে লুট করেছিল, তবে এরপর আর কোনোদিন কেউ না খেতে পেয়ে প্রাণ দেয়নি। কারোর ঘরের খাবার নেই তো অন্যরা নিজেদের মজুত করা খাবার দিয়ে পুষিয়েছে। রাজার যেসব দাস দৌড় করে জল বয়ে আনার কাজ করত, তারা এখনো জল টানার কাজ করে। তবে এখন আর রাজার জন্য নয়, এখন টানে সবার জন্য। এখন বড় বড় অঞ্চল মিলে একসাথে চাষবাস করা হয়। আমাদের অঞ্চলে যে ছোট্ট ফোয়ারা ছিল, সেটা থেকে যেতটুকু জল হয় তা বয়ে এনে একটি বিশাল জমিতে ফেললে নিমিষে মিলিয়ে যায়। ফসল তা পায় না, তাই অল্প করে চাষাবাদ শুরু হয়েছিল। পশুর গাড়িতে করে দূরদেশ থেকে জল এনে আরো কিছুটা সামাল দেওয়া গেল। গত বছর প্রায় 250 পশু নিয়ে যাওয়া হয়েছিল জল আনার জন্য। সেই জল এনে একটি গর্তে ফেলা হয়েছে, সেখান থেকে প্রয়োজন মতো জমিতে দিয়ে যা হয়। কিন্তু এভাবে আর চলে না। ফসল ফলাতে হলে দরকার বৃষ্টি। তবে বৃষ্টি তো আমরা চাইলেই পেয়ে যাব না। বৃষ্টির জন্য দরকার নির্দিষ্ট পরিবেশ, দরকার নির্দিষ্ট আবহাওয়া। আমাদের অঞ্চলের গাছ কেটে বিরান করে ফেলা হয়েছিল। রাজার উৎখাতের পর তার চাকরদের দিয়ে দূর থেকে জল আর চারা গাছ এনে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। কিছু গাছ টিকেছে, কিছু বড় হয়েছে, কিছু গাছে ফল ধরেছে। আমি এখন বাবা আর বোনদের সাথে থাকি। বিক্রি হবার পর আবার এদের কাছে ফিরে আসতে পারবো, একথা ভাবতেও অবাক লাগতো। কিন্তু আমি আমার মাহারা বোনদের কাছে ফিরতে পেরেছি। আমি আমার অসহায় বাবা, যে বাবা আমার মৃত মায়ের গয়না আগলে রেখে আমাকে বিক্রি করে দিয়েছিলেন, সেই সরল বাবার কাছে ফিরতে পেরেছি। এটাই সত্যি। আজ সকাল থেকে আকাশটা কেমন হয়ে আছে, দেখে মনে হচ্ছে আকাশের খুব মন খারাপ। আচ্ছা, আকাশের কি সত্যি মন খারাপ হয়? হলে সে কি কাঁদে? আজ যে আচমকা হু হু করে কেঁদে উঠল। সকাল থেকেই আকাশের অবস্থা দেখে আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু বৃষ্টি হবে সেটা আমি কল্পনাও করিনি। বিকেল বেলা, সন্ধে নামার ঠিক আগ মুহূর্তে এই মুলুকের সবাইকে অবাক করে দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে বৃষ্টি নামলো। অঝোর ধারার বৃষ্টি। প্রায় 1.5 যুগ পর আবার বৃষ্টি। এদেশের প্রতিটি মানুষ প্রবল বিস্ময়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টির জলে গা ভেজাতে লাগলো। আমাদের আর কাপড়ের অভাব নেই। রাজা উৎখাতের সময় রাজমহল থেকে কয়েকটি কাপড় সংগ্রহ করেছিলাম, তাই এখন আর পালা বদল করে গর্তে থাকতে হয় না। আমরা 4টি বোন একসাথে বাইরে বের হয়ে এলাম, সাথে আমাদের বাবা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে অনবরত। আমি ভিজতে ভিজতে আকাশের দিকে তাকিয়ে বললাম, হে আকাশের মালিক, তোমার প্রতি আমরা কি পরিমাণ কৃতজ্ঞ তা কি তুমি জানো? সমাপ্ত।